This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ইরানের ধর্মীয় নেতাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। খামেনেই খতম হলেই সংঘাত থামবে, এবার স্পষ্ট বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের সাধারণ মানুষ ইসরায়েলের শত্রু নয়, এক অত্যাচারী শাসকের পতন ঘটাতে পথে নামুন। ইরানের জনগণের প্রতি এই বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে ক্ষমতার পালা বদলই তাঁর লক্ষ্য। অপারেশন রাইজিং লায়ন শুরুর পর একথা স্পষ্ট করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নিশানায় যে ইরানের সুপ্রিম লিডার খামেনেই, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্প আর নেতানিয়াহু জুটি তেহরানে পালা বদল ঘটিয়ে আবার পাহলভি বংশের শাসন ফেরাতে চান বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভি এই মুহূর্তে প্রয়াত হয়েছেন। কয়েক দশক আগেই তিনি মারা গেছেন। তার পুত্র যুবরাজ রেজা এই মুহূর্তে আমেরিকায় বসবাস করেন। তিনি নিজেকে ইরানের বৈধ শাসক বলেও দাবি করে এসেছেন বরাবর। তেল আভিভের এবারের পরিকল্পনা যদি সফল হয়, তাহলে প্রায় 4.5 দশক পরে আবার তেহরান পালা বদলের সাক্ষী হতে পারে। 100 বছরের মাথায় ট্রাম্প নেতানিয়াহুর সৌজন্যে কি আবার পাহলভি রাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে ইরানে? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ভেস্তে গেছে শুধুমাত্র নেতানিয়াহুর জন্যই, এমনটাই দাবি করল ইরান। ইচ্ছাকৃতভাবে আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ব্যাহত করার জন্যই ইরানে আক্রমণ করেছেন নেতানিয়াহু, এই দাবি এবার করলেন ইরানের বিদেশমন্ত্রী। হামলা চালিয়ে বৈঠক ভেস্তে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর যুদ্ধ বন্ধ করতে হলে এবার খোদ ট্রাম্পকেই উদ্যোগী হতে হবে মন্তব্য করলেন ইরানের বিদেশমন্ত্রী। ওয়াশিংটন থেকে একটা ফোন পেলেই মুখ বন্ধ হবে নেতানিয়াহুর, দাবি ইরানের। আর ইসরায়েল ইরান সংঘাত যখন আরো তীব্র হচ্ছে, তার মধ্যেই ভারতীয়দের তেহরান ছাড়তে বলল দিল্লি। প্রয়োজনে ভারতীয় দূতাবাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগের পরামর্শ। 3টি এমার্জেন্সি হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস। দেখুন সেই ফোন নম্বরগুলো এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের টেলিভিশন স্ক্রিনে। তেহরান ছাড়তে নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত, পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া, পরামর্শ দিয়েছে চীন, পরামর্শ দিয়েছে রাশিয়াও। তেহরান ছাড়তে নাগরিকদের একের পর এক দেশ পরামর্শ দিচ্ছে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে। 3টে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করেছে ভারতীয় দূতাবাস। তেহরান ছাড়তে নাগরিকদের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীনও। এবার দেখাই আপনাদের ইসরায়েল ইরানের এই যুদ্ধের মধ্যে ইরানে গিয়ে আটকে পড়েছেন বহু ভারতীয়। এক্সপিডিশনে গিয়ে তেহরানে আটকে রয়েছেন অধ্যাপক ফাল্গুনী দে। তিনি আপাতত একটি হোটেলে রয়েছেন। সেই হোটেলের জানলা দিয়ে তিনি দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে ড্রোন হামলার ছবি। তিনি বলছেন পড়ুয়া, পর্যটক সব মিলিয়ে অন্তত 10,000 ভারতীয় এই মুহূর্তে আটকে রয়েছেন ইরানে। তার মধ্যে রয়েছেন 4,000 জম্মু কাশ্মীরি পড়ুয়াও। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঘরে ফেরা নিয়ে চিন্তায় ইরানে বিভিন্ন কাজে যাওয়া ভারতীয়রাও। দেশে ফেরার দিন গুনছেন তারা। কলকাতা থেকে জামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি। প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে গেছে। থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সা সঙ্গে আনিনি। এমবেসির দিকে আমরা অনেক অত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি। অন্যান্য দেশ যেমন রাশিয়া, আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি। কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। কবে গেছিলেন ইরানে? কবে গেছিলেন আপনি? আমি গেছিলাম 5 তারিখে, কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে 5 তারিখে রওনা দিয়ে এখানে 6 তারিখে পৌঁছেছি। তারপর 7 তারিখে আমি ক্যাম্প 1-এ চলে গেছি। 8-9 তারিখে আমি সামিট ক্যাম্পে ছিলাম। সেখান থেকে অ্যাক্লিমেটাইজেশনের পর আমি সামিটের অ্যাটেম্প করি। তো 5,600 মিটারের পিক, তো আমি প্রায় 5,200 মিটার অবধি উঠে গেছিলাম। তো তারপর ওয়েদার ওয়াজ ব্যাড, তো পুরো ব্লিজার্ড ছিল।
তো সেটা দেখে আমি নেমে চলে এসেছি। সো আই ক্যান্সেল দ্য সামিট বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। এরকম একটা বিষয় নিয়ে তো সারাক্ষণ আমরা বম্বিং এর আওয়াজ জানলা দিয়ে দেখছি, ড্রোন উড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে একটা আতঙ্কের মধ্যে রাখা স্বাভাবিক, কারণ আমরা তো ধরুন এইসব আবহাওয়াতে অভ্যস্ত নই, আমরা কোনোদিন এই ধরনের যুদ্ধ দেখিনি আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ আশেপাশে। সো আমাদের জন্য এটা একটা ডেফিনেটলি একটা আতঙ্কের ব্যাপার। আমার মনে হচ্ছে এখন মানে কোনো রকম বাড়ি ফিরে যেতে পারলেই বেঁচে যায়। পরিবারের লোক যারা আছে তারা কি কোনো রকম ভাবে প্রশাসনের সঙ্গে, এখানকার প্রশাসনের সঙ্গে বা এমবাসির সঙ্গে বা কোনো রকম ভাবে কি চেষ্টা করছে। আমার এই এক্সপিডিশনটা ওয়াজ স্পন্সর্ড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি, তারাও যোগাযোগ করার চেষ্টা করছে। পাহাড়ের যারা অন্যান্য বন্ধু বান্ধবরা আছে, সত্যরূপ সিদ্ধান্ত, দেবাশিস বিশ্বাস, এদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করছি, যদি ওরা আমাকে কোনো একটা সলিউশন দিতে পারে আর কি। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। নিম্নচাপের টানেই 1 থেকে 2 দিনেই বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। আজকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 2 দিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ আজই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের শক্তি আরও বাড়ার পূর্বাভাস। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 4 জায়গায় ছবি দেখাচ্ছি। কলকাতাতে সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। একই অবস্থা হুগলি জেলাতেও, সেখানেও সকাল থেকে বৃষ্টি। ধূপগুড়িতেও বৃষ্টি শুরু হয়েছে, বাঁকুড়াতেও অঝোরে বৃষ্টি হচ্ছে। আর এর মাঝেই বাঙালিদের জন্য সুখবর। কাকদ্বীপ, নামখানা থেকে বকখালি মৎস্যজীবীদের ঝাঁকে জালে জালে ইলিশ উঠেছে। 30 টনেরও বেশি ইলিশ নিয়ে ঘাটে ফিরছে ট্রলারগুলি। আকারে ওজনে এই ইলিশের সাইজ 600 থেকে 1 কিলোর মধ্যে। গভীর সমুদ্র থেকে আরও ট্রলার বোঝাই ইলিশ নিয়ে ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপের মতন মৎস্য বন্দরে এবং সুন্দরবনের অন্যান্য ঘাটগুলিতেও। আবহাওয়া অনুকূল থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ মিলতে পারে, মৎস্যজীবীরা এই নিয়ে আশাবাদী।